দর্শক সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। মাত্রই শেষ হয়েছে কোটা আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে বলতে গেলে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে বিপ্লব। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেছে। এই আন্দোলনে অংশ ছিল সব শ্রেণী পেশার মানুষ, ছিল শিক্ষার্থী থেকে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসরাও। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসেছেন জাহিদ সৈকত। তিনি হচ্ছেন কালচারাল ক্লাসিকের ফাউন্ডার। এই আন্দোলনে ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া থেকে যাদের একটা জোরালো ভূমিকা ছিল, তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। জাহিদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনার কি অবস্থা? আমিও মোটামুটি ভালো আছি। আচ্ছা, এই যে বলতে গেলে কি দেশ স্বাধীন হয়ে গেছে, একদম নতুন একটা পরিবেশে আড্ডা দিচ্ছেন, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগতেছে। এবং এই যে প্রায় এক মাস আমাদের যে আন্দোলন চললো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকে পুরো সারা দেশ যে সারা দিয়ে আমরা যে বিপ্লবটা ঘটালাম, এটার পরবর্তী যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা উপভোগ আমার মনে হয় সবাই করতে পারতেছি। স্পেশালি আমরা যারা বিভিন্ন কমিউনিটি বা বিভিন্ন পেজ ম্যানেজমেন্টে আছি, তো তাদের জায়গা থেকে এটা একটা অন্যরকম ফ্রিডম। যদিও আন্দোলনের সময়ও আমরা সব কিছু তোয়াক্কা না করে চেষ্টা করেছি সব সত্য তুলে ধরার, কিন্তু তারপরও আমাদের এদিক দিয়ে হঠাৎ করে একটা ফোন আসতো, ফোন দিয়ে বলতো যে সাবধানে থাইকো। কথা প্রসঙ্গে বলছিলেন যে ফ্রিডম ছিল না, এখন ফ্রিডম আছে। তো এখন আসলে কেমন বোধ হয় ফ্রিডমের সেকালে যদি পার্থক্যটা আমি জানতে চাই, কি বলবেন? আমরা যারা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে কথা বলার, তাদের বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। এবং কোনো প্রোগ্রাম করতে হলে আমাদের অবশ্যই ভাবতে হতো যে আমরা এটা করলে কোনো প্রশ্নের সম্মুখীন হব কিনা। আবার কোনো প্রোগ্রাম লঞ্চ করে ফেললাম, সেই রকম যে প্রোগ্রাম অলরেডি অনবোর্ড, সেই প্রোগ্রামও আমাদের হয়তো কাস্টমাইজ করা লাগতো বিভিন্ন উপরমহলের কথা চিন্তা করে। তো সেই জায়গা থেকে এই স্বাধীনতাটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি। আমাদের মতো যারা হচ্ছে কমিউনিটি ম্যানেজমেন্টে আছে, কালচারাল ক্লাসিস্ট একটা কমিটি, এরকম আরও অনেক কমিউনিটি যারা আছে, তারা সবাই একটা বাক স্বাধীনতা ফিরে পেলো, সারা দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেলো। আচ্ছা, এই যে কালচারাল ক্লাসিক আপনাদের যে কমিউনিটিটা, সেখানে এখন টোটাল আপনাদের কত মানুষ আপনাদের সঙ্গে ইনভলভ? আমাদের ফেসবুক গ্রুপ, মেইন গ্রুপ যেটা, সেটাতে 8.5 লাখ মেম্বার আছে। 8 লাখ এখন মনে হয় 849K আছে আমাদের গ্রুপে। এবং আমাদের আরও 2টা গ্রুপ আছে, সব মিলে আমাদের প্রায় 1.2 মিলিয়নের মতো মেম্বার আছে। আমি একটু কালচার ক্লাসিক প্রসঙ্গে কথা বলতে চাই। আন্দোলনের শুরু থেকে আমি দেখেছি যে আপনাদের কমিউনিটি ফেসবুক পেজ থেকে অনেক জোরালো ভূমিকা রাখা হয়েছে। কখন মনে হলো যে আন্দোলনে অংশ হওয়া উচিত, জোরালো ভূমিকা রাখা উচিত, যেখান থেকে সম্ভব সেই গল্পটা শুনতে চাই। যখন হচ্ছে শেখ হাসিনা বললেন যে আমরা রাজাকার, এই ট্যাগের পরে আসলে আমরা ঘোষণা করি গ্রুপের মধ্যে যে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। কেউ গানের মাধ্যমে, কেউ ড্রয়িংয়ের মাধ্যমে, যেই আর্ট আমরা এখন রাস্তায় দেখতেছি, সেটা আমরা আমাদের গ্রুপে প্রথম শুরু করি যে তাদের আর্টের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলেন, কবিতার মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলেন, যেটা আমরা কাজী নজরুল ইসলামকে দেখেছি, বারবার দেখেছি বিভিন্ন ব্যক্তিত্বদের। এই যে আপনারা আন্দোলনে অংশ নিলেন, কখনো কি ভয় লাগেনি, মনে হয়নি যে যেহেতু আমার তো কথা বলার স্বাধীনতা নেই, ফ্রিডম কম, তো যদি বিপদ হয়ে যায়? আমরা বিপদে পড়তে পারি, এটা তো আমাদের মনে হয়েছে প্রত্যেকটা টাইমে। এবং শুধু মনে করানোর জন্য তো অনেক মানুষও ছিল আমাদেরকে ফোন দিয়ে বলার জন্য। এমনকি আমার বাবা হচ্ছে প্রিন্সিপাল, তো আমার বাবার স্কুলের টিচাররা হচ্ছে এভাবে টিচার্স মিটিংয়ে এভাবে বলতেছিল যে আপনার ছেলে যে পোস্ট করে এবং আপনার ছেলের যে কমিউনিটি, তাতে তোকে কালকেই পুলিশ ধরে নিয়ে যাবে জেলে। তো জেলের জন্য প্রস্তুতি নেওয়ার কথাও আমার বাবার শুনতে হয়। তো এই সব জায়গাটা যখন আমার পরিবারের উপর একটা প্রেশার আসে, যদিও সর্বাত্মকভাবে সরাসরি আসেনি, কিন্তু তারপরও বাবা মারা সবসময়ই চায় একটু কনজারভেটিভ তারা থাকে। তো ওই জায়গা থেকে তাদের জন্য প্রেশার, আমার কমিউনিটিতে যারা কাজ করে তাদের জন্য প্রেশার। তো কয়েকটা ঘটনা তুলে ধরি। একটা তো বললামই, এই যে যখন মিটিং হচ্ছে তখন টিচার কয়েকজন বলতেছিলেন যে আপনার ছেলে যে যা করতেছে তাতে তো হচ্ছে ওকে জেলে নিয়ে যাওয়া হবে। এবং তার পাশাপাশি হচ্ছে আমাকে বিভিন্ন পরিচিতই, তারা একদম অপরিচিত না, কিন্তু তাদের কণ্ঠস্বরটা অনেক অপরিচিত হয়ে যায় ওই টাইমে। তারা আমাদেরকে ফোন দিয়ে বলতো যে তোমাকে ভালো করে জানতাম, কিন্তু তোমার নাম, তোমার কমিউনিটির নাম সহ আরও 2-1টা কমিউনিটির নাম বলে যে তাদেরকে হচ্ছে অলরেডি NSFI DGFI কিন্তু লিস্টেড করে রাখছে। তো আমি জিজ্ঞেস করি যে কিভাবে লিস্টেড করে রাখছে, মানে কীরকম লিস্টেড? তো অবশ্যই বলে যে এই আন্দোলন তো সফল হবে না, অবশ্যই তাদেরকে ধরা হবে যারা এই সব অ্যাক্টিভিটিতে ইন্ধন দিয়েছে, এবং তারা তো সরাসরি জামাত শিবিরের অংশই, এটা একটা ধারণা করা হয়। তো আমরা একটা কালচারাল কমিউনিটি, আমরা জামাত শিবির কিনা এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন, আমরা কীভাবে জামাত শিবির বা এরকম কোনো দল হতে পারি। কিন্তু এইভাবে করে বলা হয় যে NSFI DGFI লিস্টে আমরা, তো সরাসরি হুমকি যে তোমরা যদি এখন না থামো তোমাদেরকে কিন্তু বাসা থেকে তুলে নেওয়া হবে। এবং তোমরা মেইন অ্যাডমিন হিসেবে, আমি ছিলাম সবচেয়ে বেশি ফ্রন্ট পেজে, প্লাস হচ্ছে আমার পেজের ম্যানেজমেন্ট অ্যাডমিন যারা আছে তারা তো সবাই ফ্রন্ট পেজ, তাদের সবাইকেই তুলে আনা কোনো ব্যাপার হবে না। সো বাসা থেকে তুলে আনার হুমকিটা, এটা আমার ফ্যামিলি এখন পর্যন্ত জানে না। এই হুমকির ব্যাপারে যদি আমার ফ্যামিলি জানতো তাহলে আসলে তাদের জন্য আরও বড় টেনশন হতো। একটা ঘটনা শেয়ার করতে হয়। আমাদের
আমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমাদের যে পেজটা আছে এই পেজটা পরিচালনা করে এমন একজন টিম মেম্বার হচ্ছে ইস্তিয়াক আহমেদ। সো গাজীপুরে তাকে ছাত্রলীগ যুবলীগ হচ্ছে তার ফোন চেক করে। তার ফোন চেক করে যখন দেখতে পায় যে আমাদের বিভিন্ন কন্টেন্ট আমরা বানাই নিজেদের কন্টেন্ট, সেই কন্টেন্ট যখন দেখতে পায় তখন তাকে আটকে রাখা হয় এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রচুর নির্যাতন করা হয় এবং নির্যাতনের ছবি আমরা আমাদের পেজে পোস্ট করেছি স্বাধীনতা পরবর্তী। তার হাত ভেঙে ফেলা হয়, তার হাতের এই সাইডটা ভেঙে যায় এবং তার পাশাপাশি তার এখানে জখম থাকে, শরীরে বিভিন্ন জায়গায় জখম তাকে করা হয় এবং তার হাত এখনও প্লাস্টার করা এবং ধারণা করা হয় যে এই ভাঙাটা সারতে তার অনেক দিন সময় লাগবে এবং সরাসরি সম্পূর্ণভাবে সারবেও না, এমনভাবে ফাটলটা দেখা গেছে। আন্দোলনকারীরা যেমন রাস্তায় নেমে গুলি খেয়েছে, ঠিক তেমনি যারা রাস্তায় নামেনি, মানে বিভিন্ন জায়গায় অ্যাক্টিভিটিস ছিল, সেখানেও আসলে তাদের কোনো না কোনোভাবে তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। শেষমেশ এখন বলতে চাই যে এই যে যেভাবে হোক আন্দোলন সফল হয়ে গেছে, এখন এই কেমন লাগছে দেশ? খুবই ভালো লাগছে। পাশাপাশি আমি সবচেয়ে বেশি এনজয় করতেছি মিম কন্টেন্টগুলো, কারণ এখন বাধাহীনভাবে মিম কন্টেন্ট, এটা দেখতেও ভালো লাগে এবং এটা অবশ্যই দরকার একটা বাধাহীনভাবে সমালোচনা হোক। এমনকি আমি চাই আমাদের যেই এখন বিপ্লবটার মাধ্যমে আমরা সফলতা এনেছি এটা যেন থেমে না যায়, আমরা সবাইকে নিয়ে সমালোচনা করতে চাই, কারণ এর মাধ্যমে আসলে গণতন্ত্র ফুটে ওঠে। তো খুবই ভালো লাগতেছে এই স্বাধীন দেশে স্পেশালি আমাদের পেজ এবং আমাদের গ্রুপে আমরা যে কন্টেন্ট দিচ্ছি, ক্যাম্পেইন করতেছি, সামনে আমাদের আর প্রোগ্রাম আছে, এগুলো স্বাধীনভাবে যে আমরা করতে পারবো এটাই মানে এখন আর মনে কোনো শঙ্কা নেই যে আমি যে পোস্টটা করছি কোনো প্রবলেম যেন হবে না, সমস্যা নেই, এই শঙ্কাটা আমাদের মাঝে নাই এবং আমরা এখন আরো সুন্দর একটা দেশ গড়ার জন্য কাজ করতে চাচ্ছি। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরা এখন দেশ গড়ার জন্য কাজের পরিকল্পনা করব। এতক্ষণ তো এই প্রসঙ্গে কথা বললাম, এবার কালচার ক্লাসিকের শুরুটা সম্পর্কে জানতে চাই। আসলে এই কমিউনিটির কাজ কি, কিভাবে শুরুটা হয়েছিল আপনাদের? আচ্ছা, কালচারাল ক্লাসিস্ট যাত্রা শুরু করে 2020 সালের লকডাউন পিরিয়ডে এবং ওই টাইমে হচ্ছে আমাদের সারা দেশে সবাই ঘরবন্দি, ছাত্ররা, তখন আর্টিস্টদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, কারণ তারা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে পারতেছিল না, পারফর্ম করতে পারতেছিল না, শিক্ষা নিতে পারতেছিল না। সো ওই টাইমে আমরা একটা কমিউনিটি বিল্ড করি আর্টিস্টদের জন্য সারা দেশের এবং ছাত্রদের জন্য একটা প্ল্যাটফর্ম বিল্ড করি ইয়ুথদের জন্য। সো উদ্দেশ্য ছিল যেন তারা অনলাইনে ঘরে বসে নিজেদের চর্চা করে যেতে পারে এবং সেটা তুলে ধরতে পারে সারা দেশের সামনে। তারা যেন নিজেদের জায়গা থেকে সেটা আরও অনুপ্রেরণা পায়, যখন সারা দেশের মানুষ দেখবে, প্রশংসা করবে, তারা আরও অনুপ্রাণিত হবে, থেমে থাকবে না। সেই জায়গা থেকে কমিউনিটি স্টার্ট করি 2020 সালের মে মাসে এবং আমরা প্রথম গ্রুপ ক্রিয়েট করি। সেই গ্রুপ আস্তে আস্তে বিভিন্ন রকম ইভেন্ট করি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে তাদের আর্টিস্টদের জন্য আমরা বিভিন্ন রকম অ্যাওয়ার্ডের ব্যবস্থা করি, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন গিফটের ব্যবস্থা করি। এভাবে করে তারা আমাদের গ্রুপে আরও যুক্ত হয়, সারা দেশ থেকে আস্তে আস্তে যুক্ত হয় এবং আমরা তখন বিভিন্ন জেলায় জেলায় দল গঠন করি যেন তারা হচ্ছে জেলার মানুষদেরকেও সচেতন করতে পারে যে আর্টিস্টরা যেন হচ্ছে নিজেদের চিত্রকর্মগুলো তুলে ধরতে পারে, গান, নাচ, আবৃত্তি। তার মাধ্যমে 2020 সাল থেকে যাত্রা শুরু করে এখন আমাদের প্রায় 9 লাখ মেম্বার আমাদের একটি গ্রুপে এবং আমাদের পেজে প্রায় 5 লাখ ফলোয়ার আছে। কিন্তু আপনার সাথে আমার এক জায়গায় একটু সংঘর্ষ হচ্ছে, আমি বলছি কালচারাল ক্লাসিক আর আপনি বলছেন কালচারাল ক্লাসিসিস্ট। হ্যাঁ, একটু এটা ক্লিয়ার করে দিতেন তাহলে, নাহলে দর্শক ভাববে যে আমি ভুল বলছি। আচ্ছা, না ভুল বলছেন না আপনি, খুব ইন্টারেস্টিং একটা 50% ভুল আবার 50% ঠিক। ভুল আজকের এই ডেটে এই জিনিসটা ভুল, কিন্তু আগামীতে এটা ভুল থাকবে না, কারণ হচ্ছে কালচারাল ক্লাসিসিস্ট আমরা যখন শুরু করি তখন এই নামটা দিয়ে শুরু করি এবং ব্যাপক সাড়া পাই মানুষের। কিন্তু বর্তমানে হচ্ছে আমরা নামটা পরিবর্তন করতে যাচ্ছি, কারণ সাধারণ মানুষের জন্য কালচারাল ক্লাসিস্ট উচ্চারণ করা একটু কঠিন, অনেকেই এটাকে কালচারাল ক্লাসিক পর্যন্তই বলে এবং এটাই আমার কাছে মনে হয় একটা যেহেতু সর্বজন এবং গণতান্ত্রিক দেশে আমরা ফিরে এসেছি, তো গণতন্ত্রের বিচারে সবাই যেহেতু এটা কালচারাল ক্লাসিক নামটা চাই, আমরা এই নামেই যাব। আন্দোলন হলো, আন্দোলন সফলও হয়ে গেল, এখন তো একটা নতুন বাংলাদেশ। তাহলে আমি যদি বলতে চাই যে এখন এই মুহূর্তে এসে প্রত্যাশা কি বাংলাদেশ থেকে, নতুন বাংলাদেশের কাছ থেকে? অবশ্যই আমরা এখন যে স্বাধীনতা উপভোগ করতেছি এই স্বাধীনতা যেন আমরা সর্বোচ্চটা দিয়ে রক্ষা করতে পারি এবং আমাদের এই স্বাধীনতা যেন এমন না হয় বাক স্বাধীনতার মানে অপমান করা কাউকে, এরকম না। স্বাধীনতাটাকে আমরা নিজের জায়গা থেকে উপলব্ধি করে সেটাকে রক্ষার্থে কাজ করতে পারি, এটাই আমি চাবো। আমাদের বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যেখানে উন্মুক্তভাবে সমালোচনা হবে। আমরা দেখি যে এখন অনেক কথা হচ্ছে যে সমালোচনা করা যাবে না, বা যারা ভালো কাজ করছে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তারাও সর্বাত্মকভাবে বলতেছে যে সমালোচনা করা দরকার, এমনকি তাদের সমালোচনা হলেও দরকার। আমরা যেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করি, সেটা যে কেউ হোক। আমরা সেটার পরিণতি দেখেছি গত 15 বছর আমাদের স্বাধীনতা কীভাবে খর্ব হয়েছিল, এটা যেন আর কখনো রিপিট না হয় এটাই চাবো এবং এর জন্য সচেতনতা তৈরি হওয়া দরকার, সবাইকে নিজ জায়গা থেকে এগিয়ে আসা দরকার। আমরা চাই যেন সেটা হয় এবং ছাত্ররা যেন হচ্ছে সবাই মিলে একটা দেশ গঠনের জন্য কি কি করা দরকার সেটা নিজেরা আগে শিখে, সবার শেখাটা দরকার এবং জ্ঞান অর্জনটা যেন কখনো থেমে না থাকে। সোশ্যাল অ্যাক্টিভিটিসদের মধ্যে অনেককে কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ দেখেছি,
গা ঢাকা দিয়েছে, একদমই তাদের লাপাত্তা বলতে গেলে, কারো পেজ হ্যাক হয়ে গেছে, কেউ পারিবারিক প্রেশার, বাবা মার প্রেশার, অনেক প্রেশার, তাদের উদ্দেশ্যে কি বা তাদেরকে নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কি? আমরা সবাই বুঝতেছি কাদের নিয়ে কথা হচ্ছে এবং তাদেরকে নিয়ে কথা হওয়াটা অনেক জরুরি, কথা হওয়া দরকার। অনেকেই বলতে পারে যে এখানে অনেক চাপ ছিল, অনেক প্রেশার ছিল পারিবারিক এবং সরকারের অনেক উপর মহল থেকে চাপ ছিল, কিন্তু এটা একটা সরাসরি বাহানা ছাড়া আর কিছু না। উপর মহল থেকে চাপ সবার ছিল, সবার কাছে ছিল, সব গণমাধ্যমের উপর ছিল, সব মানুষের উপর ছিল, সব জায়গায় ছিল, কিন্তু তারপরও নিজ জায়গা থেকে সবাই সত্যের পথ বেছে নিয়েছে এবং কথা বলছে। সেই জায়গায় যদি আপনি এমন একটা কথা বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন যে উপর মহল থেকে চাপ ছিল, তাহলে এটা অন্যায়। আপনি অন্যায়কেই সাপোর্ট করতেছেন। তো তাদের যারা এরকম গা ঢাকা দিয়েছিল তাদের জন্য বলা যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া তো উচিতই। মাফ চাইলে কি আসলে জাতি তাদেরকে মেনে নিবে এখন আর? এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে ক্ষমা চাইলেই সব কিছু, যে আমাদের ওবায়দুল কাদের বলেছিলেন ক্ষমা চাইলেই কি সব শেষ হয়ে যায়। কথা সত্যি হচ্ছে ক্ষমা চাইলে সব শেষ হয় না। ওনাদের যাদের আমরা তো জানি, আমরা বুঝি যে তার অবস্থান কোথায় ছিল। তো আমার মনে হয় জনগণই ডিসাইড করুক। তার দায়িত্ব ক্ষমা চাওয়া, তার দায়িত্ব নিজের জায়গা থেকে শুধরে নেওয়া, জনগণের দায়িত্ব হচ্ছে তাকে বিচার করা। তো সেই বিচারটা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত এবং তার জায়গা থেকে নিজেকে শুধরে নেওয়াটা সবচেয়ে প্রয়োজন। কারণ সে যদি এখনও বলে যে আমি এখন যদি মায়া কান্না করে এবং বারবার বলতে থাকে আমি যা করেছি আমার উপর মহলে চাপ ছিল, তাহলে এটা আপনি আরেকটা ভুল করতেছেন। ঠিক আছে, আপনাকে জেনজি, তাই তো? আমরা জেনজি, হ্যাঁ, জেনজি হিসেবে আপনাকে অভিনন্দন রইল। অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম। শেষমেশ আর কিছু বলার আছে? শেষমেশ যদি বলতে চাই সেটা হচ্ছে আমরা জেনজিরা যে বিপ্লব ঘটিয়ে সফলতা এনেছি, এটা আমাদের অনেক বড় একটা গর্বের বিষয়। আমরা ভবিষ্যৎ প্রজন্মকে এটা একটা শিক্ষা থাকবে এবং সারা দেশ, সারা বিশ্ব কিন্তু এটা প্রশংসা করতেছে। এটা মনে হয় জেনজি হিসেবে প্রথম কোনো গণ অভ্যুত্থান জেনজির। তো এটা নিয়ে অনেক নিউজ হচ্ছে, আমরা গর্বিত। কিন্তু এই গর্বের মাধ্যমে আমরা যেন হচ্ছে অন্য প্রজন্ম যারা, তাদেরকে হেয় না করি, এটা একটা বড় আমার বলা থাকবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে জেনজি নিজেরা গর্ব করতে করতে মাঝে মধ্যে কিন্তু ট্রিগার করে ফেলতেছে, এটা একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু অনেক বিভেদ সৃষ্টি করার পায়তারা দেখতে পাচ্ছি। কোন মহল করতেছে এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে। ধর্মীয় বিভেদ দেখা দিচ্ছে, এলাকা ভিত্তিক বিভেদ দেখা দিচ্ছে। এই বিভেদ যেন কেউ সৃষ্টি করতে না পারে এবং সামনে আমাদের আরও গণ অভ্যুত্থানের বিপরীতে যে পাল্টা বিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে এক মহল থেকে, সেটা আমাদের প্রতিহত করতে হবে। এখন সময় সচেতনতা সৃষ্টির, এখন সময় না ক্রেডিট নেওয়ার, যে আমরা ক্রেডিট নিব, আমরা কাজ করেছি, আমরা আন্দোলন করেছি। ক্রেডিট নেওয়ার সময় এটা না। আমিও এখানে এসেছি এই বার্তাই প্রচার করতে যে আমাদের এখনও সচেতনতা আরও বাড়াতে হবে এবং আমাদের বিপ্লব কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদের বিপ্লব এখন শুরু। ধন্যবাদ জাহিদ সৈকত, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।